কারোর প্রতি আমার ভালোবাসা যদি কাজ করে, সে কি, সে কে, সে দেখতে কেমন, পাগলের মতো হয়ে যায় হয়তো। হ্যাঁ, সে কত টাকা আর্ন করতেছে, সে আমাকে চালাতে পারবে, আমি তাকে চালাবো দরকার পড়লে, এরকম হয়ে যায় আমার লাগবে, হ্যাঁ তাকেই আমার লাগবে, এরকম হয়ে যায়। আমার ভালোবাসা আসতে তো হবে। বলা যায় যে নিঃসন্দেহে আপনি একটা লাভার গার্ল হবেন। কারো প্রতি যদি আমার ভালোবাসা কাজ করে তাহলে সে কি, সে কেমন, এটা আমার কাছে বড় বিষয় না। ঠিক এভাবেই বলেছিলেন ইফফাত আরা তিথি। যেমন কথা ঠিক তেমনই কাজ করে দেখালেন নায়িকা। অনেকেই এরকম ভাবছেন। সম্প্রতি আত্মহত্যা করেছেন আলভির বউ ইকরা। আর সেই সময় আলভি ও তিথি ছিলেন নেপালে। সবারই অপেক্ষা ছিল কখন দেশে ফিরবেন এই জুটি। এবার অপেক্ষার পালা শেষ। টেলিফোনে যোগাযোগ করা হলে তিথি জানান, কিভাবে পারলো স্ত্রীকে এই অবস্থায় রেখে গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করতে নেপালে গেল, এই ধরনের কথা অনেক অনেক শুনলাম। তো এখন বিষয়টা হচ্ছে, নেপালে যে আমাদের শুটিং, এটা আলভির ওয়াইফ অনেক আগে থেকেই জানতেন। তার সাথে আমারও ভালো বন্ডিং ছিল, তার সাথে আমার কথা হতো, আড্ডা দিয়েছি। কখনো আলভির সাথে ছিল, কখনো আলভির সাথে ছিল না, শুধু আমরা দুজন বের হয়েছি। 2-3 মাস আগেও আমার ওর সাথে যখন কথা হয়, তো যাওয়ার কথা, তখন আমাকে এটা বলছি, তোমরা তো যাচ্ছ ফেব্রুয়ারিতে শুটিং এ। তা আমি কিন্তু তখন বলছি যে হ্যাঁ আমি যাচ্ছি। তো এটা তো আগে থেকেই জানে, হ্যাঁ, যে আমরা নেপালে শুটিং এ যাচ্ছি। তো এটা তো এত সারপ্রাইজ হওয়ার বা ওর আটকা কষ্ট পাওয়া কিন্তু এখানে নেপালের শুটিং বা আমার জন্মদিন নেপালে পড়বে শুটিং এ, এটাতে এত বেশি এফেক্টেড হওয়ার মনে হয় না কথা ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমার বার্থডেটাকে ইস্যু করা হলেও আমার জন্মদিনই যদি মূল লক্ষ্য হতো, তাহলে তো আমার জন্মদিনটা অনেক ধুমধাম করে সেলিব্রেট হতো এখানে। কিন্তু আমার জন্মদিনে কিন্তু 26 তারিখে রাত্রে 12টায় একটা কেকও কিন্তু কাটা হয় নাই, কারণ আমরা এমন জায়গায় ছিলাম না, আসলে কোনো কেক ছিল না। তো আমার বার্থডে এ বিষয়ে অভিনেত্রী তিথি আরো কিছুক্ষণ নিজের সাফাই গাইলেন। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। কারণ হতো, তাহলে তো আসলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতো, তাই না? শুটিং ইউনিটে তো ওখানে আরো মানুষ ছিল, ওরা তো দেখছে। পরের দিন 27 তারিখ সারাদিন শুটিং করছি। তারপরে শুটিং যখন আমাদের অনেক রাতের বেলা শেষ হয়েছে, এরপরে ইউনিটের টিমের লোকজন সবাই মিলে কেক ব্যবস্থা করছে। কেক ব্যবস্থা করে একটা মানে ওরা 1-2টা কেক দিচ্ছে, ওই কেক আমার ওখানে কাটা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যেভাবে জিনিসটাকে ছড়াচ্ছে, আপনাকে বুঝতে হবে এটা কারা ছড়াচ্ছে। এক দল আছে যারা স্বাভাবিক, তারা তাদের ইমোশনের জায়গা থেকে, কারণ যেহেতু ধরেন ইকরার একটা সন্দেহের জায়গা ছিল, সন্দেহ করতো, আগেও অনেক মানুষকে নিয়েও সন্দেহ করেছে, এরকম আমরা বাইরেও থেকেও শুনেছি, বা ইকরার মুখেও আমি ইকরা আমার সাথে অনেক শেয়ার করেছে। অন্য কাউকে নিয়ে সন্দেহ করতে, তো ওইটা কিন্তু আমার সাথে শেয়ার করেছে। তো ধরেন এই বিষয়গুলা কিন্তু ইমোশনাল জায়গা থেকে একটা মানুষ যখন সন্দেহ করে, সে তো অনেক কিছুতেই ভুল বুঝে বা অনেক কিছুতেই যে নিজের মতো করে চিন্তা করে, ওই জায়গা থেকে সে তার ফ্রেন্ডদের সাথে বা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করছে। হয়তো সেই জায়গা থেকে এখন অনেকে অনেক কথা বলছে, খারাপ লাগা, কষ্টের জায়গা থেকে, কারণ তারা তো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তো তারা তাদের মতো করে অনেক কিছু বলছে। এইটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে, আরেক দল আছে যারা তাদের পার্সোনাল রিভেঞ্জ, তাদের পার্সোনাল কোনো ক্ল্যাশ, আলভির সাথে কোনো পার্সোনাল ক্ল্যাশ হয়েছিল তাদের মধ্যে, এবং তারা এখন এটার সুযোগ নিয়ে তারা আলভির হার্ম করার জন্য আমাকে তারা ভিকটিম বানাচ্ছে, এবং তারা আমার অতীত, আমার কবে বিয়ে হয়েছে, আমার কবে কি হয়েছে, এগুলা নিয়ে কথা বলতেছে। যাই হোক, সেগুলো তো অনেক বানোয়াট মিথ্যা কথা তারা বলতেছে। আলভি নাকি আমাকে কি ফ্ল্যাট দিচ্ছে, নাকি আমি কান্নাকাটি করছি ফ্ল্যাটের জন্য, টাকা তুলে নাকি আমাকে কি জানি বলতেছে। ভাই, তো কই সেই টাকা? আমাকে যদি এত কিছু দিত, কই? আমার সংসার যদি, আমার বাসা ভাড়া যদি আলভি দিত, তাহলে মানে এটা কেন দিত? তাহলে আমি যে কষ্ট করে কাজ করি, সে টাকা দিয়ে আমি কি করি? আমার টাকা কই তাইলে? আমি তো রেমুনারেশন নেই, তাই না? আমি তো কাজ করি, আমি তো রেমুনারেশন নেই। এই ধরনের কথাবার্তা বললে আসলে হয় না। আবার অনেকে এই কথাও বলছে যে আলভি আর তিথি নাকি বিয়ে করছে। তো আলভি তিথি যদি বিয়ে করে থাকে, তাহলে তো কোর্টে তো অ্যাটলিস্ট একটা বিয়ের কাগজ থাকে আমাদের। সেটা ধরেন যে বিয়ে করবে তার কাছেও থাকবে, সেটা কোর্টেও থাকবে। তো কোর্টে গিয়ে দেখুক যে আলভি আর তিথি বিয়ে করছে কিনা, এরকম কোনো কাগজ পাই কিনা। তো এই ধরনের বানোয়াট কথাবার্তা মানুষজন অনেক বলতেছে। আমাকে যেভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আমাকে যেভাবে মানে নর্মাল পাবলিক তো বুঝে না বুঝে কথা বলেই। আমি জানি না অভিনেত্রী তিথি কতটা সত্য কথা বলছে, কিন্তু আলভির একটা বউ আছে, এটা জেনে আলভির সাথে তার প্রেম করা একদমই উচিত হয়নি।
তারা তো আমাকে ইনবক্সে, আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে ধরেন যা তা লাইফ থ্রেট, আমার মেরে ফেলবে, আমাকে রেপ করবে। রেপের আরো যত বাংলা সিনোনিম আছে ধরেন, নোংরা শব্দ, যেটা আমি এখন আমি বলতে পারবো না আপনাকে এভাবে। এমনি তো ধরেন একটা মানুষের সাথে আমার যদি একদিনও দেখা হয়ে থাকে, ওর সঙ্গে যদি আমি একদিনও বসে কফি খেয়ে থাকি, আমি যদি ওর সাথে আমার ওর সাথে আমার কনভারসেশন যা হয়েছে ওগুলা তো আমার কাছে আছে, তাই না? ওকে আমি কি কথা বলতাম, কি বুঝাতাম, ওগুলো তো আমার কাছে আছে। আমি ওকে কখনোই কোনো আলভির সাথে সম্পর্ক ভাঙার ব্যাপারেও কখনো ওকে আমি প্রভোগ করি নাই, আমি কখনো ওকে সুইসাইড করার ব্যাপারেও প্রভোগ করি নাই। বরঞ্চ আমি সত্যি কথা বলতে এরকমও কনভারসেশন আছে যেটা আমি অনেক ইন্সপায়ার করছি, যে তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি তো জব করো, তুমি রিজিককে মানে ও রিজিকের কথা বলতে, রিজিককে রেখে ও কিভাবে জব করবে। আমি ওকে অপশন দিতাম যে তুমি এটা করতে পারো, ওইটা করতে পারো, তুমি জব করো, নিজে স্ট্যাবলিশ হও, নিজে যখন আর্ন করবা, নিজে যখন কাজে ব্যস্ত থাকবা, তখন দেখবা যে তোমার এই ধরনের চিন্তা ভাবনা থেকে তুমি দূরে থাকতে পারবা, তুমি ভালো থাকতে পারবা। আমার সাথে তো আসলে এরকম একটা মানুষের, এই মানুষটা আখ্যা পৃথিবী থেকে যদি চলে যায়, এটা তো এমনি ট্রমাটাইজিং ব্যাপার। আর আজ যেটা আমার ভালো বন্ধু চলে গেছে, সুইসাইড করছে, তার অনেক কষ্ট ছিল, তার অনেক পেইন ছিল, আর মানলাম, বুঝলাম, সে তার পেইন করতে, তার পেইন দূর করতে সে পৃথিবী থেকে চলে গেল। কিন্তু সারা জীবনের জন্য কিন্তু বাচ্চাটা এই জিনিসটা বয়ে বেড়াবে। তার মা সুইসাইড করছিল, আত্মহত্যা করছিল, এবং আমার তো ওইখানে ওই সময় যখন এই ঘটনা যখন ঘটে, আমি তো যখন শুনতে পারি, আমি তো ওইখানে যোগাযোগ করতে থাকি। আমরা সবাই যে যার জায়গা থেকে ওইখানে যোগাযোগ করার চেষ্টা করতে থাকি, যোগাযোগ করি, কথা বলি, লাইনে থাকি, কি অবস্থা জানাও, কি অবস্থা বলো। অর্ক ছিল, মানে আলভির অ্যাসিস্ট্যান্ট ছিল, আরো কে জানি ছিল। ওই জিনিসটাই অনেক ট্রমাটাইজিং ছিল পুরো বিষয়টা। আলভি আমার অবশ্যই একটা ভালো বন্ডিং আছে, এখানে ঘরটা জায়গা আছে, একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, একসাথে আমরা এতদিন কাজ করি। আমি যে কোনো বিষয়ে আমি আলভির থেকে সাজেশন নেই যে আলভি দেখতে এরকম হয়েছে, বা আমরা সেটার মধ্যে অনেক দুষ্টামি ফাইজলামি করি। আমরা যেহেতু বললামই তো, যেহেতু অনেক ভালো বন্ধু, আমরা এরকমও হয় যে আলভি আমাকে একটা জোরে চড় মারছে, আমি হয়তো এত জোরে চড়, আবার কোনো একটা সুযোগ পাইলে আমি ওর একটা চড় মেরে দিচ্ছি। এরকম অনেক ফান, এরকম অনেক দুষ্টামি। কিন্তু সেটার মানুষ আমাকে কখনো বাজে ভাবে দেখছে কিনা আমি জানি না, যে কেন তারা এখন এগুলো কথা বলতেছে। বন্ধুত্ব থাকতেই পারে, ক্লোজনেস থাকতেই পারে, কিন্তু তার মানে এটা না যে আমি সংসার ভেঙে দিব। তার মানে এটা না যে আমি আলভিকে এই কথা বলছি যে আলভি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে বিয়ে করো। এই কথা আমি জীবনও বলি নাই, কোনোদিনও বলি নাই। আলভিও কোনোদিনও এই কথা ইকরাকে বলতেই পারে না, কারণ আমি অনেক দেখছি এরকম নিজে, যে ইকরা রাগ করে যদি ডিভোর্সের কথা বলেও আলভি সবসময় ওকে আশ্বস্ত করছে যে তুমি আমার বাচ্চার মা, তোমার প্রায়োরিটি সবার আগে, বা এই জিনিসগুলো আমি নিজে দেখছি বলতে। আবার ধরেন ওদের মধ্যে অনেক, এখন একটা দাম্পত্য জীবনে অনেক পার্সোনাল কলহ থাকে। আমি তিথি কয় বছর ধরে আলভির সাথে কাজ করি, ইকরা তো এরকমও অনেক স্ক্রিনশট বের হয়েছে, যেটা 2015 সালে, যে ইকরা ওর কোন ফ্রেন্ডকে জানি বলতেছে সুইসাইড করবে। ওর মধ্যে হয়তো সুইসাইড টেন্ডেন্সিটা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন অনেকেই অনেক ফাইট, অনেক কথা, অনেক কিছু বলতেছে। মেয়েটা যখন জীবিত ছিল, মেয়েটাকে ওই মোরাল সাপোর্ট। এরপর আরো কিছুক্ষণ কথা বলেন অভিনেত্রী ইফা তারা তিশা। এখন আমরা তার বাকি কথাগুলো শুনবো। যারা ওর কাছের ছিল বেশি, আমি আর কতটুকুই কাছে হব, কিন্তু ওর যারা অনেক কাছের ছিল, আমি জানি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু হয়তো ওই মোরাল সাপোর্টের অভাবটা শেষমেশ গিয়ে হয়েছে, বা কিছু সামথিং হ্যাপেন। কিন্তু ওই নেপালে যাওয়া নিয়ে যদিও সুইসাইড করতো, তাহলে এর আগেও আমরা নেপালে 2বার শুটিং করে আসছি, এর আগেও আমরা দেশের বাইরে অন্য দেশে শুটিং করে আসছি, আমরা ঢাকার বাইরে শুটিং করছি। ঢাকায় তো আমাদের শুটিং অহরহ নর্মালি থাকেই, ইভেন সুন্দরবনে আমরা শুটিং করতেছি, তখন ইকরার সাথে আমার নর্মালি কথা হচ্ছে। ইভেন ইকরা আমাকে এরকমও বলছিল, স্ক্রিনশট আছে, ইকরা আমাকে বলছে যে চলো 31 আমরা নেপাল যাই। ইকরা আমাকে বলছিল এভাবে যে 31 চলো নেপাল যাই, তুমি আর আমি। এরকম কনভারসেশন আছে ওর সাথে আমার, যদিও যাওয়া হয় নাই, কিন্তু ও যেভাবে বলছে, আমি বলছিলাম যে না, মনে হয় না পারবো, এই সেই ভাবি যদি, মানে এরকম কথাবার্তা কিন্তু আমার হয়েছে ওর সাথে। একটা মানুষ যদি আমাকে হেট করে থাকে, তাহলে আমার সাথে কিভাবে বলে যে চলো 31 তুমি আর আমি নেপাল যাই? ভিতরে ভিতরে যদি ওদের প্রতিনিয়ত আমাকে নিয়ে ঝগড়াই হয়ে থাকে, তাহলে আমার সাথে আবার ভালো ভালো যদি থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে?